আজকে দারুণ খুশির খবর নিয়ে আমি হাজির হয়েছি। আজকে সুদীপা নিজের ভুল বুঝতে পেরেছে। হ্যাঁ বন্ধুরা, সুদীপা কিন্তু নিজের ভুল বুঝতে পেরেছে। পরমাকে অসুস্থ দেখেই কিন্তু সুদীপা একেবারে আঁতকে উঠেছে। আদিত্য তাহলে মিস্টার চৌধুরী তাহলে পরমা অসুস্থ ছিল তাই জন্য তাকে কোলে নিয়ে সিঁড়ি দিয়ে উঠে চলে গিয়েছিলেন। ইসছি এ বাবা ভগবান, কি ভুল কাজ করলাম, কি ভুল কাজ করলাম। এর পরবর্তী মুহূর্তে সুদীপা চলে যায় আদিত্যের কাছে আর গিয়ে বলতে লাগে, মিস্টার চৌধুরী আমার ভুল হয়েছে, আমার চোখের দেখার ভুল হয়েছে। ওদিনকে যে পরমা এরকম অসুস্থ হয়ে পড়েছিল আমি কিন্তু জানতাম না। কিন্তু মিস্টার চৌধুরী আমি না হয় আমার ভুলটা বুঝতে পেরেছি, আমি আপনার কাছে পুরো বিষয়টাকে খুলে বললাম, তাহলে আপনি কেন আমাকে ওখানে রেখে মানে রেস্টুরেন্টে রেখে আপনি আমাকে না জানিয়ে কেন পরমার কাছে চলে গিয়েছিলেন? তখন সেখানে আদিত্যের চোখটা কপাল উঠে গেছে। আদিত্য কি উত্তর দেবে সে কিন্তু কিছুই বুঝতে পারছে না। এদিকে সুদীপা আবারও জোর করতে শুরু করে দেয়, পরমা যে বাড়িতে অসুস্থ হয়েছে আপনি কি করে জানলেন? আর আপনি যেখানে খুশি যেতে পারেন ঠিক আছে, কিন্তু আপনি আমাকে না জানিয়ে আমি যে রেস্টুরেন্টে কতটা সময় ধরে অপেক্ষা করেছেন সেটা কিন্তু আপনি জানেন না। আমি অনেকক্ষণ ধরে দীর্ঘক্ষণ ধরে আমি সেখানে অপেক্ষা করেছিলাম। তখন সেখানে আদিত্যের ভুলটা আরো কিন্তু ভেঙে যায়। সে মনে মনে অনুভব করতে শুরু করে দেয়, সুদীপা তাহলে কিন্তু আমার সঙ্গে মিথ্যে কথা বলছে না। আদিত্যের কাছে যখন এমন প্রশ্ন সুদীপা করছে তখন সেখানে আদিত্যের একবারে থমকে দাঁড়িয়ে যায়। তাহলে তার কত বড় ভুল হয়েছে? তাহলে কি এমন ঘটলো আজকের পর্বে? সুদীপা এবং আদিত্যের মধ্যে ভুল বোঝাবুঝি তাহলে কি পুরোপুরি মিটে গেল, নাকি আবারও নতুন করে সংশোধন করে গেল? কি হলো আজকের পর্বে পুরো বিষয়টা আমরা একেবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব। সো চলো তাহলে শুরু করি আজকের পর্বের একেবারে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ। তো আজকের পর্বে আমরা এটাই দেখতে পাচ্ছি যে সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টিনা বলতে লাগে, আমার একটা না আমেরিকা থেকে কল আসার কথা রয়েছে, ভিডিও কল, কনফারেন্সে কথা বলতে হবে। এই অভ্র তুই না থাক, তুই আর তোর বোন থাক, আমি কিন্তু আসছি। এই বলে কিন্তু সেখান থেকে টিনা একেবারে বাইরের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। তখন সেখানে সুদীপা দাঁড়িয়ে থাকছে এবং আদিত্য মানে অভ্র এগিয়ে আসার বলতে লাগে, কিরে বোন তোর খুব কষ্ট হচ্ছে বল? খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করি বলতো, চল আমরা যাই চাটা খেয়ে নিই। তখন সেখানে আস্তে আস্তে করে কিন্তু সুদীপা গিয়ে সেই চেয়ারে বসে, মানে বেঞ্চিতে বসে, এবং সেখানে গিয়ে কিন্তু প্রচন্ড কান্নার মধ্যে ভেঙে পড়ে যায়, প্রচন্ড কান্না করতে শুরু করে যায়। এবং তার ভিতরেও সেই অতীত স্মৃতি, কিছুক্ষণ আগে ঘটা সেই মুহূর্তগুলো কিন্তু বারবার মনের খাতায়, মনের পাতায় প্রতিফলন ঘটতে শুরু করে দেয়। সে কিন্তু মনের কাছে বারবার নিজের কাছে অপমানিত হয়, লাঞ্ছিত বঞ্চিত হয়। এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি অভ্রও কিন্তু সেও কিন্তু মনের খাতায়, মনের পাতায় এই পরমা এবং আদিত্যকে একসাথে দেখে তারা যে ভুল বোঝাবুঝি করেছে পুরো বিষয়টা কিন্তু তাদের কাছে আবারও কিন্তু বারবার রিপিট টেলিকাস্ট হতে শুরু করে দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে কিন্তু পরমা প্রচন্ড রকমের ভাবনার জগতে হারিয়ে গেছে। এ কি হলো, সুদীপা কোথায় গেল? সুদীপার কোনো বড় বিপদ হয়ে যায়নি তো? না, আমি পায়ের জন্য তো এখান থেকে নড়তে পারছি না, তাহলে কি করব? এই বলে পরমা যেই না নামতে যাবে হঠাৎ করে কিন্তু তার প্রচন্ড ব্যথা লাগে, প্রচন্ড আঘাত লাগে, আর সে জোরে চিৎকার করে ওঠে। আর সেই তার চিৎকারের শব্দে পরমা বলতে লাগে, কি রে পরমা, তোমাকে কি বললাম? তোমাকে না বললাম এ বাবা পাটা তো ফুলে গেছে, তোমার বাড়িতে কি লোকের অভাব রয়েছে? তোমার কি লাগবে, কি প্রয়োজন অপ্রয়োজন তুমি তো আমাকে বলতে পারতে। আর এদিকে পরমা প্রচন্ড চিৎকার করতে লাগে, না মা লাগছে। তখন পরমার এই চিৎকার শুনে সবাই সেখানে চলে আসে। আর চলে আসার পরবর্তী মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এদিকে তখন বলতে লাগে, আমি এক কাজ করি, বড়মা বলতে লাগে আমি এক কাজ করি, অভ্রকে ফোন করি, কিন্তু বড়মা তাকে আটকায়। তখন সেখানে বড়মা ডাকতে শুরু করে দেয়, আদিত্য কোথায় গেল? এদিকে তখন সঞ্চারী এসে বাজে বাজে মন্তব্য করতে শুরু করে দেয়, না এ বাড়িতে তো খেয়াল রাখার মতো কেউ নেই, আর বিষয়টা কি হয়েছে না হয়েছে আমি কিন্তু বুঝতে পারছি না। এই বলে সে ন্যাকা কান্না কাটতে শুরু করে দেয়। তখন সেখানে এমন ন্যাটা কথা বলছে, সে কিন্তু আর কারোর মানে গায়ে টানবেই না সেই কথা, এমন কথা সে সঞ্চারী বলছে। সঞ্চারীর কথা তোমরা নিশ্চয়ই জানো। তো যাই হোক, সেখানে সুনন্দা আটকার বলতে, কি সঞ্চারী তুমি কি করছো বলো তো? এখানে একটা সিরিয়াসলি একটা কেস হচ্ছে, পরমার পায়ে এত বড় আঘাত লেগেছে, তুমি কিছু বুঝতে পারছো না? তখন সেখানে সঞ্চারী বলতে লাগে, না আমি বুঝতে পারিনি, বুঝতে পারিনি, আর কার কিরকম সিরিয়াসলি ব্যাপার আমি কি করে বুঝবো? তখন বড়মা প্রচন্ড রেগে যায়, বলতে লাগে, এদিকে এসো আমার দিকে এসে তোমার দুটো পা ভেঙে দিই, তারপরে তুমি বুঝতে পারো। তখন সঞ্চারী বলতে লাগে, না ঠিক আছে এটা সিরিয়াস কেস। তখন সেখানে পরমা প্রচন্ড রকমের টেনশনে ভেঙে পড়তে শুরু করে দেয়। আর পরমার মুখের দিকে তাকিয়ে বড়মা কিন্তু অনুভব করতে শুরু করে দেয়, পরমার যে পায়ে আঘাত লেগেছে সেটা ঠিক, কিন্তু তার থেকে বড় আঘাত ওর মনের মধ্যে লেগেছে, ওর মনে অন্য কিছু চলছে। এই বলে কিন্তু বড়মা প্রচন্ড রকমের আপসেট হয়ে পড়ে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সকাল হয়ে গেছে এবং
অভ্র কি করে, আবারও কিন্তু মুখে জল টলগুলো ছিটিয়ে সুদীপার কাছে চলে যায় আর বলতে লাগে, বোন আবার একটু চা খা, চা খেয়ে নে বোন, চা খেয়ে নে। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি সুদীপা চা খেতে চাইছে না, সে বলতে লাগে, না আমি চা খাবো না, আমি আমি না আজ থেকে কলেজে চলে যাবো। এদিকে অভ্র জিজ্ঞেস করে, তুমি কি বোন তুই কোথায় যাবি? তখন সেখানে সুদীপা বলতে লাগে, আমি কলেজে যাব, আমি কলেজে চলে যাব, আমার স্বপ্নের থেকে আমি পিছিয়ে পড়ছি, আমাকে কলেজে যেতেই হবে। তখন অভ্র বলতে লাগে, বোন সারাটা রাত তুই ঘুমাসনি, আমিও ঘুমাইনি, এই না ঘুমানো অবস্থায় কিন্তু তোর আজকের দিনটা ক্যান্সেল কর, তুই কাল থেকে কলেজে যাস, তোর স্বপ্ন তুই পূরণ করিস। তখন সেখানে সুদীপা বলতে লাগে, না দাদা আমাকে কালকের জন্য ফেলে রাখলে হবে না, আমার আমার পাওয়ার মতো তো কিছু নেই, আমার হারাবার মতো কিছু নেই, সেক্ষেত্রে আমি আজকে অবশ্যই কলেজে যাব এবং সেখান থেকে আমাদের হসপিটালে ভিজিটিং এর একটা ব্যাপার রয়েছে, আমি অবশ্যই সেখানে যাব। তখন সেখানে অভ্র বোঝাতে শুরু করে দেয়, কিরে তুই বাড়ি যাবি বল, তুই বাড়ি যাবি? তখন সেখানে সুদীপা বলতে লাগে, আমি কিসের জন্য বাড়ি যাব? না আমি বাড়িতে যাব না, আমি কলেজে যাব, আমি কলেজে যাব, কার জন্য যাব, কিসের জন্য যাব? এমন সময় সেখানে আমরা দেখতে পাচ্ছি একটা গাড়ির কিন্তু হর্ন বেজে ওঠে এবং সুদীপা আঁতকে উঠে সামনে তাকায় আর সামনে তাকিয়ে বলতে লাগে, ওই দেখুন ওই দেখুন দাদা মিস্টার চৌধুরী এসেছেন। কিন্তু মিস্টার চৌধুরী আসেননি, সেখানে পুলিশের গাড়িতে করে অন্য পুলিশের দলবল ছুটে এসেছে। তখন সেখানে অভ্র বলতে লাগে, মিথ্যা আশা, মিথ্যা স্বপ্ন দেখছিস বোন, মিথ্যা স্বপ্ন, আমরা যে স্বপ্নগুলো দেখছি ওদের কোনো প্রয়োজন নেই আমাদের খোঁজ নেওয়ার, আমাদের কিচ্ছু করা। ঠিক আছে বোন তুই চল, এক কাজ কর, তোকে আমি কলেজে পৌঁছে দিয়ে আসি, আমি তোকে কলেজে ছেড়ে দিয়ে আসি। এদিকে সুদীপা নিজের মনের কিছুটা গোপন মানে কি বলো মনের কিছুটা দুঃখ ব্যথা বেদনা ভাইয়ের সঙ্গে দাদার সঙ্গে শেয়ার করে সেখান থেকে কিন্তু তারা দুজনে মিলে বেরিয়ে পড়ে কলেজের উদ্দেশ্যে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বাড়িতে বসে রয়েছে কিন্তু আদিত্য, সে মনের খাতায় মনের পাতায় কিন্তু সেই ঋতব সাহের বলা কথাটা মনে করতে শুরু করে দেয়। সুদীপা সেফ জায়গায় আছে, চলে যান মিস্টার চৌধুরী, মিস্টার চৌধুরী চলে যান। এদিকে তখন আদিত্য মনের খাতায় মনের পাতায় যখন এমন রকমের ভাবনার জগতে হারিয়ে গেছে, তখন সেখানে সঞ্চারী হুট করে দরজাতে ধাক্কা মারলেই কিন্তু সেখানে আদিত্য একেবারে ঘোরটা ভেঙে বলতে লাগে, সুদীপা তুমি এসেছো, সুদীপা তুমি এসেছো। তখন সেখানে সঞ্চারী মনে মনে ভাবতে লাগে, বাবা এদিকে রাগ করতে কম করে না, অথচ আবার সুদীপার টান, বাবা এদের যে কি হচ্ছে। তখন সঞ্চারী বলতে লাগে, আমি সঞ্চারী এসেছি, তোমাকে একটু পরমার ঘরে যেতে হবে। তখন সেখানে এরকম কথা বলছে যখন, তখন সেখানে সুনন্দা চলে এসে বলতে লাগে, সঞ্চারী তুমি এখান থেকে যাও, তুমি এখান থেকে যাও বলছি, তুমি এখান থেকে চলে যাও, আমি যা ব্যবস্থা করছি। এই বলে কিন্তু সুনন্দা আবারও সামনে এগিয়ে আসার বলতে লাগে, বাবা তোর কথা ভুল হচ্ছে, বাবা তোর কথা ভুল হচ্ছে, সুদীপার মতো মেয়ে ওরকম কাজ করতে পারে না, ও তোর সঙ্গে প্রতারণা করেনি, তোর কথা ভুল হচ্ছে বাবা, তোর কথা ভুল হচ্ছে, একটুখানি দেখ বাবা। আর পরমার তো অবস্থা প্রচন্ড খারাপ, ওকে না হাসপাতালে নিতে হবে, চল বাবা তুই চল, তুই চল গিয়ে পরমাকে হাসপাতালে নেওয়ার জন্য রওনা হয়। তখন সেখানে সুনন্দা যখন বারবার এরকম বোঝাচ্ছে তখন আদিত্যের মনটা একটু হালকা হয়, সে কিন্তু ওই পরমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্দেশ্যেই রওনা হয়ে যায়। আর এখন সময় দেখতে পাচ্ছি যে সেখানে সুনন্দা মনে মনে ভাবতে লাগে, না কি যে হচ্ছে ঠাকুর, তুমি সব ঠিক করে দাও ঠাকুর, এদের মধ্যে যে কি হচ্ছে তুমি সব ঠিক করে দাও। এদিকে দেখতে পাচ্ছি হাসপাতালের সামনে চলে এসেছে অভ্র এবং সুদীপা এবং তারা সামনের দিকে যখন এগিয়ে আসছে হঠাৎ করে কিন্তু তারা থমকে দাঁড়িয়ে যায়, কারণ সেখানে কিন্তু গাড়ি থেকে নেমে পড়েছে মিস্টার চৌধুরী এবং সেখানে বড় মা আরশি সবাই মিলে কিন্তু নেমে পড়েছে। আর পরমা প্রচন্ড অস্বস্তির মধ্যে পড়েছে। তখন এদের এই কথোপকথন, এদের এই কথাবার্তা বা চালচলন দেখে বা আদিত্য যে হুইল চেয়ার নিয়ে আসতে গিয়েছে এমন পরিস্থিতি দেখে কিন্তু সুদীপা বলতে লাগে, বাবা হাই ভগবান, আমি কি ভুল কাজ করলাম। এদিকে পরমার পায়ে লেগেছিল বলেই মিস্টার চৌধুরী কোলে করে নিয়ে দোতলায় নিয়ে গিয়েছিল, আমি কি ভুল করলাম, আমি কি ভুল করলাম, ইস ইস ইস, যা 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 যা, আমি এত বড় ভুল করলাম, আমি এত বড় ভুল করলাম, নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না। দাদা এটা যে আমি যেটা দেখেছি সেটা ভুল দেখেছি, সব ভুল দেখেছি। কিন্তু এদিকে অভ্রের মনের খাতায় যে মনের পাতায় যে ভাষা মানে প্রতিচ্ছবিটা ভাসছে সেটা কিন্তু সে আর মনের থেকে কোনো মতে নাড়াতে পারছে না। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি সুদীপা বলতে, দাদা আমাদের যেতে হবে, পরমার মনে বড় বিপদ ঘটে গেছে, পরমার আমি ভুল করে গেছি, আমি ভুল দেখেছি বলেই কিন্তু এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে। তখন অভ্র কোনো মতে শুনতে যাচ্ছে না, বলতে লাগে, না বোন না, তুই ভুল করছিস, ওরা সব বাহানা করেছে, আমি যখন গিয়েছিলাম না তখন পরমা কিন্তু হেঁটে হেঁটে আসছিল, আমি আর আদিত্য যখন কথা বলছিলাম তখনই কিন্তু ওর পায়ে লেগেছিল, তার আগে কিন্তু ওর পায়ে লাগেনি। কিন্তু সুদীপা বলতে লাগে, না দাদা আমি তো আপনার স্ত্রী হাসপাতালে চলে গেছে, তার কিন্তু বড় রকমের কোনো অসুবিধা হয়েছে, আপনার স্ত্রী এরকম হাসপাতালে চলে গেছে, আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন তা কখনো হয় না। কিন্তু ওদিক থেকে অভ্র বলতে লাগে, না আমি যাবো না সুদীপা বোন, তুই তোর যাওয়ার হলে তুই যা। কিন্তু সুদীপা বোঝানো শুরু করতে যায় যে, দাদা প্লিজ এরকম ভাবলে হবে না, এরকম করলে হবে না, আমাদের কোথাও ভুল হচ্ছে, আমাদের কোথাও একটা ভুল হয়েছে, প্লিজ দাদা আসুন। তখন সেখানে আদিত্য অভ্র বলতে লাগে, ঠিক আছে বোন তুই যা, আমি আসছি। এই বলে কিন্তু সুদীপা একেবারে সামনের দিকে এগিয়ে আসে এবং সে দরজার ফাঁক দিয়ে কিন্তু পুরো প্রত্যেকটা বিষয়কে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ফলো করতে শুরু করে। এদিকে ডাক্তার মানে
পরমার পা চেক করছে এবং প্রত্যেকটা জায়গায় বাড়ি দিয়ে দিয়ে দেখছে। তখন পরমা আটকে করছে, আমার এখানে ব্যথা, ওখানে ব্যথা, এখানে ব্যথা। তখন ডাক্তার বলতে লাগে খুব ভালো রকম লেগেছে, এর জন্য কিন্তু আমাদেরকে মানে তোমাকে কিন্তু প্রচন্ড রকমভাবে সিরিয়াস থাকতে হবে। এই পা নিয়ে কিন্তু বেশি নাড়াচাড়া করলে কিন্তু সারা জীবনেও এ পা কিন্তু ঠিক হবে না। তো আমি কিছু মেডিসিন লিখে দেবো, সেই মেডিসিনগুলো কে বুঝে নেবে? তখন আরসি বলতে লাগে আমি বুঝে নেবো। কিন্তু সেখান থেকে সুদীপা একবার ঘরের মধ্যে ঢুকে আসে, বলতে লাগে আমি বুঝে নেবো। আর সুদীপাকে দেখে কিন্তু সবাই চমকে ওঠে। তখন ডাক্তার জিজ্ঞেস করতে লাগে আপনি কে, হু আর ইউ? তখন সেখানে সুদীপা বলতে লাগে স্যার আমি একজন মেডিকেল কলেজের স্টুডেন্ট এবং এই ফ্যামিলির কিন্তু একজন মেম্বার। তখন সেখানে ডাক্তার জিজ্ঞেস করতে লাগে ও তুমি মেডিকেল কলেজের স্টুডেন্ট, তোমার বা আপনাদের বাড়িতে এত সুন্দর একটা মেডিকেলের স্টুডেন্ট রয়েছে, আপনারা এরকম করছেন কেন? তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ডাক্তার বলতে লাগে ঠিক আছে, তাহলে আমি এক্সরে রিপোর্টটা নিয়ে আসছি, তোমরা কিন্তু এখান থেকে ওষুধ টষুধগুলো বুঝে নিয়ে যাও। এই বলে ডাক্তার সেখান থেকে চলে যাওয়ার পরবর্তী মুহূর্তে সেখানে দেখতে পাচ্ছি বড় মা প্রচন্ড হুঙ্কার দিয়ে ওঠে, সুদীপা তোমার ব্যাপারটা কি বলো তো, তোমার ব্যাপারটা কি? সারাটা রাত তুমি কোথায় ছিলে বলো তো? তুমি বাড়িতে ফেরোনি, তোমার কি আক্কেল গুরুম হয়েছে আমি কিছু বুঝতে পারছি না। বাড়িতে ফেরার কোনো নাম করনি, কি করনি, এইরকম করে করতে এখানে এসেছো তুমি মানে মজা দেখতে, তাই না? এখানে এসেছো তো আদিক্ষেতা দেখাতে, ভালোবাসা দেখাতে। সারা রাত তুমি কোথায় ছিলে, কোথায় ছিলে? তখন সেখানে আদিত্য সুদীপার মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে রয়েছে এবং বলতে লাগে বড় মা থাক না, থাক না। বড় মা বলতে লাগে কেন থাকবে, কেন বলো তো, কেন থাকবে সেখানে? সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি বড় মা যখন চিৎকার করছে তখন সেখানে বড় মা বলতে লাগে সুদীপা তুমি কি, তুমি ঠিক আছো তো? সুদীপা তুমি ঠিক আছো তো? তোমার কি হয়েছে সুদীপা, তোমার কি হয়েছে সুদীপা, তুমি ঠিক আছো তো? তখন বড়মা বলতে লাগে আমাকে বলতেই হবে সুদীপা, আমি কোনো বাহানা শুনতে চাই না। আমি হাসপাতালে বলে একটু চুপ করে রয়েছি, কিন্তু আমি কোনো বাহানা শুনতে চাই না। সুদীপা তুমি কোথায় ছিলে, কার সঙ্গে ছিলে, কিভাবে ছিলে, আমাকে বলতেই হবে। বাড়ির বউ তুমি, চৌধুরী পরিবারের বউ, তুমি কোথায় ছিলে তুমি আমাকে বলবে না? অবশ্যই আমাকে এই বাহানাটা না করে আমাকে সরাসরি উত্তর দিতে হবে। এমন সময় সেখান থেকে দেখতে পাচ্ছি যে সুদীপাকে যখন এরকম চরম চরম প্রশ্নের মুখোমুখি করে যে সুদীপা তখন আটকে উঠছে, সে কি প্রশ্নের করবে এবং কিভাবে বলবে পুরো প্রত্যেকটা বিষয়গুলো, প্রত্যেকটা সিচুয়েশনগুলো, সে কিন্তু ধাঁধার মধ্যে পড়ে যাচ্ছে। এমন সময় সেখানে অভ্রঢোকার বলতে লাগে সুদীপা আমার সঙ্গে ছিল, আমি আর বোন আমরা একসঙ্গে ছিলাম। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে সুনন্দা বলতে লাগে কি করছিস রে বাবা, তোরা কি করছিস, সারাটা রাত কোথায় ছিলিস, কি বৃত্তান্ত, এরকম জিজ্ঞেস করতে শুরু করে দেয়। তখন সেখানে অভ্র বলতে লাগে আসলে আমরা দুই ভাই বোন একটা চায়ের দোকানে সারাটা রাত কাটিয়েছি। আর এমন কথা শুনতে বড় মা আবারও আটকে ওঠার বলতে লাগে কি হচ্ছে অভ্র, তুমি কি করছো এসবগুলো? তুমি আর চৌধুরী পরিবারের ছেলে, তুমি মানে ভাসুর আর বৌমা মিলে সারাটা রাত চায়ের দোকানে কাটিয়েছো? ছি 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 ছি। এই কি হয়েছে আমাকে খুলে বলো, কি হয়েছে আমাকে খুলে বলতেই হবে, তোমাদের কি হয়েছে আমাদেরকে বলতেই হবে। এই বলে কিন্তু বড় মা প্রচন্ড প্রেশার ক্রিয়েট করতে শুরু করে দেয়। তখন সেখানে সুদীপা আবারও বলতে লাগে বড় মা অ্যাকচুয়ালি তখন বড় মা বলতে লাগে আমি ওসব কোনো কথা শুনতে চাই না, আমাকে পুরো স্ট্রিক্টলি ডাইরেক্ট আমাকে বলতে হবে কি হয়েছে, তোমাদের মধ্যে কি হয়েছে আমাকে ডাইরেক্ট কিন্তু বলতে হবে। এদিকে তখন আদিত্য অবাক দৃষ্টিতে শুধু তার দিকে তাকিয়ে রয়েছে এবং মনে মনে ভাবতে লাগে সুদীপা এখনো পর্যন্ত মিথ্যে বলে যাচ্ছে, এখনো পর্যন্ত বড় মার সামনে মানে অটোমেটিক্যালি মিথ্যে কথা বলে যাচ্ছে। ছি ছি সুদীপা ছি, তোমাকে আমি এত নিচে নামতে দেখবো আমি স্বপ্নেও কখনো ভাবিনি, স্বপ্নেও কখনো কল্পনা করিনি। এদিকে তখন ডাক্তার চলে এসে বলতে লাগে আমি সব রিপোর্ট সব দেখে নিয়েছি, সব ঠিক আছে, কোনো সমস্যা নেই, আপনার পেশেন্টকে নিয়ে বাড়ি চলে যেতে পারেন। এদিকে তখন সুনন্দা বলতে লাগে আমরা সবাই মিলে পরমাকে নিয়ে বাড়ি চলে যাচ্ছি, আর তুই থাক, তুই এদিক থেকে হাসপাতালের সমস্ত কাজকর্মগুলো মিটিয়ে আয়, আর সুদীপা তোর খেয়াল রাখবে, সুদীপা তোর সঙ্গে থাকবে। তখন সেখানে আদিত্য বলতে লাগে না আমার সঙ্গে কারোর থাকতে হবে না, আমার সঙ্গে কারোর থাকার প্রয়োজন পড়বে না, আমি এখানে থাকছি। তখন সেখানে সুনন্দা বলতে লাগে তোকে যা বললাম সেটা কর, এই বলে সুনন্দা সেখান থেকে চলে যায়। আর এদিকে তখন সুদীপা সামনের দিকে এগিয়ে বলতে লাগে মিসেস চৌধুরী আমার না ভুল হয়ে গেছে, আমি না বুঝতেই পারিনি যে পরমার এরকম একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি কোনো মাতেই বুঝতে পারিনি। আর আপনি কোথায় গিয়েছিলেন বলেন তো আমাকে ছেড়ে? ওখানে আমি রেস্টুরেন্টে কতক্ষণ ধরে অপেক্ষা করেছি, আপনাকে ফোন করেছি, ফোনে আমি পাইনি। আপনি যে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গিয়েছেন সেটা তো আমাকে আপনি বলে যাবেন, তারপরে সে নাই বলে যেতে পারলেন না। পরমার যেরকম অসুখ আমি তো জানিই না, আমি বিশ্বাসই করতে পারছি না। কিন্তু আমি বাড়িতে গিয়ে যখন দেখলাম আপনি পরমাকে কোলে করে নিয়ে চলে যাচ্ছেন, তখন না আমার ভিতরে একটা ভুল বোঝাবুঝি কাজ হয়েছে, সেজন্য আমি বাইরে থেকে চলে এসেছিলাম। মিস্টার চৌধুরী আপনি কেন গিয়েছিলেন? আপনি আমাকে একবারও বলার প্রয়োজন মনে করলেন না? আপনাকে খুঁজতে আমি থানায় পর্যন্ত গিয়েছি। লাস্টে কি করেছি? লাস্টে বাধ্যতামূলকভাবে আমি কি করব, লাস্টে পিজি হাউসে চলে গিয়েছি এবং সেখানে গিয়ে আমি রাত যাপন করেছি। মিস্টার চৌধুরী আমি না আমার কথাগুলো বললাম, এবার মিস্টার চৌধুরী আপনি আমাকে বলুন তো আপনি কোথায় ছিলেন, আপনি কেন চলে গিয়েছিলেন, আপনি কিসের জন্য আমাকে একবার ফোন করার প্রয়োজন মনে করলেন না? কেন করলেন এটা, আপনি কেন করলেন এটা? তখন সেখানে সুদীপ মানে আদিত্যের চোখটা একেবারে কপাল উঠে গেছে। আদিত্য কি প্রশ্নের উত্তর দেবে সে কিন্তু কিছুই বুঝতে পারছে না। তখন সেখানে সুদীপা বলতে লাগে মিস্টার চৌধুরী আপনি আমাকে কেন রেস্টুরেন্টে ডেকে অপেক্ষা করালেন ঘন্টার পর ঘন্টা, আমাকে প্রশ্নের উত্তর দিতে হবে। তখন সেখানে আদিত্য কি বলবে সে কিন্তু কিছুই বুঝতে পারছে না। এদিকে তখন সুদীপা প্রশ্নবিদ্ধ করতে শুরু করে দেয় আমি যে সারাটা রাত কোথায় ছিলাম, কিভাবে ছিলাম, আপনি একবারও আমাকে খোঁজ নিলেন না একবার। আর আরেকটা প্রশ্নের উত্তর মিস্টার চৌধুরী আপনি আমাকে দিন, পরমার যে পায়ে লেগেছে সে কথা আপনি কি করে জানলেন? পরমাও তো আমাকে কিছু বলেননি, আপনি আমাকে কিছু বলেননি, তাহলে পরমা নয় আপনাকে কানেক্ট করে নিয়েছে, কিন্তু আপনি কি করে জানলেন? আর এই বিষয়গুলো কিভাবে ঘটলো পুরো বিষয়টা আমাকে আপনি খুলে বলতে হবে। আপনি আমার কেন খোঁজ
খোঁজ নেননি, আপনি আমাকে কেন বলার প্রয়োজন মনে করেননি, আমি যে কতক্ষণ অপেক্ষা করে রয়েছি সেটা কিন্তু আপনি কোনো মতেই বুঝতে পারবেন না মিস্টার চৌধুরী, আমার প্রশ্নের উত্তর আপনি দিতে হবে। তখন সেখানে আদিত্য মনের খাতায় মনের পাতায় কিন্তু ভাসাতে শুরু করে দেয় কেন সে এরকম করেছে। রুডি তাকে ফোন করে কি বলেছিল যে আপনার স্ত্রীকে আপনি সঠিক পরিমাণে ভালোবাসা দিতে পারছেন না, তাই তো সে ভালোবাসা খুঁজতে গেছে রিতম স্যারের কাছে। এবং সেই ফটোগুলো প্রাইভেট নাম্বার থেকে যে ফটোগুলো এসেছিল সেই ফটোগুলো কিন্তু একবারে আদিত্যের চোখে বারবার কিন্তু রিপিট টেলিকাস্ট হতে শুরু করে দেয়। এদিকে তখন সুদীপা যখন বারবার প্রশ্ন করছে তখন আদিত্য বলতে লাগে এই প্রশ্নের উত্তর আপনার কাছে রয়েছে, এই প্রশ্নের উত্তর আপনার কাছে রয়েছে। তখন সুদীপা বলতে লাগে কেন আমার কাছে প্রশ্নের উত্তর থাকবে কেন, কই আমার কাছে কোনো প্রশ্নের উত্তর নেই, আপনি কেন করেছেন আমার সাথে এরকম, আপনি কি ভুল বুঝেছেন, কি করেছেন, আপনি কেন এমনটা করলেন, আপনি আমাকে ডেকে নিয়ে গিয়ে আপনি আমাকে করে দিয়ে আপনি কেন এতটাক্ষণ অপেক্ষা করালেন এবং সারা রাত কেন আপনি আমার খোঁজ নেননি, আমি কোথায় ছিলাম, কি করলাম, পুরো বিষয়টা আপনি আমাকে বললেন না, আমি যে আপনার জন্য কি কি করেছি, আপনি মানে সেই অভ্র মানে দাদার বন্ধু টিনার সাথে আমি রাত যাপন করেছি তার পিজি হাউসে গিয়ে, এরকম কথা বলতে শুরু করে দেয়। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি আদিত্যের মুখটা একেবারে হাঁ হয়ে গেছে। আদিত্য তখন বলতে লাগে আদিত্য তখন মনে মনে ভাবতে লাগে যা আমার তাহলে এত বড় ভুল হয়ে গেল, আমার তাহলে এত বড় ভুল হয়ে গেল, সুদীপা তাহলে মিথ্যে কথা বলছে না, ও তো খাটি এত বড় মিথ্যে কথা বলতে পারবে না, নিশ্চয়ই এর মধ্যে অনেক বড় রহস্য লুকিয়ে রয়েছে। আর এদিকে কি করেছি, তরুণবাবু তোমাকে ফোন করে বলেছিলেন যে বৌমা আর তার দাদা মিলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তাহলে কি সত্যি ওরা সারাটা রাত চায়ের দোকানে কাটিয়েছে, তাহলে কি পুরো বিষয়টা ভুল হয়ে গেছে, আমার কি ভাবনা পুরোটা ভুল হয়ে গেল, আমার কি হলো এই বলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আদিত্যের মুখটা একেবারে হাঁ হয়ে গেছে। এদিকে সুদীপা তখন অবাক দৃষ্টিতে শুধু আদিত্যের দিকে তাকিয়ে রয়েছে। এর পরবর্তী পর্বে আমরা দেখতে পাচ্ছি যে এদিকে ঋতব স্যার বলছে তোমার স্বামী তোমাকে, সুদীপাকে বলছে তোমার স্বামী তোমাকে খুব ভুল বোঝে তাই না, তখন সুদীপা একেবারে স্ট্রিক্টলি উত্তর দেন না, আমার স্বামী আমাকে প্রচন্ড রকমের বিশ্বাস করে, আপনি আমাকে নিয়ে এসব কথা বলতে স্ক্রিনের জন্য, আর আপনি আমার পার্সোনাল ম্যাটারে নাক গলাবেন কেন বলেন তো স্যার, আপনি কেন পার্সোনাল ম্যাটারে নাক গলাবেন। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি আদিত্য চলে গেছে সেই ছবিগুলোকে একটা মানে ছবি এক্সপার্টের কাছে এবং সেখানে গিয়ে তাকে বলতে লাগে এই ছবিগুলোকে এডিট করা, তখন সেই লোকটি যে কি উত্তর দেবে সেটাই আমাদের জানার অপেক্ষায়। সো আজকের পর্বে এখানেই এই পর্যন্ত শেষ হয়ে যাচ্ছে। তো পরবর্তী পর্বে কি এমন ঘটতে পারে, সুদীপ এবং আদিত্যের ভুল বোঝাবুঝি পুরোপুরি মিটে যাবে নাকি কিছুটা হলেও সন্দেহ থেকে যাবে, কি হতে পারে এর পরবর্তী মুহূর্তে অবশ্যই কমেন্টে জানিও।